সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুজহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজকের শুভ সন্ধ্যায় থাকছে আগামীকাল ঢাকায় হাত বাড়িয়ে দাও, এনটিভি হাইলাইটস এবং নন্দিত নাট্যকার মাসুম রেজার সঙ্গে আলাপচারিতা। প্রথমেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় শুরুতেই জানিয়ে দিচ্ছি মঞ্চ নাটক প্রদর্শনীর সময়সূচি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আগামীকাল সন্ধ্যা 6:30টায় মঞ্চায়িত হবে দেশ নাটক প্রযোজিত নাটক সুরগাঁও। নাটকটির রচনা ও নির্দেশনায় মাসুম রেজা। এবার চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে স্থপতি ডক্টর সাজিদ বিন দোজার কার্টুন চিত্র প্রদর্শনী জানালা। প্রদর্শনী চলবে 24 জানুয়ারি পর্যন্ত। বেঙ্গল ফাউন্ডেশনের ভিজুয়াল আর্ট বিভাগের আয়োজনে ধানমন্ডির জ্ঞান তাপস আব্দুর রাজ্জাক বিদ্যাপীঠ ও ডেইলি স্টার বেঙ্গল আর্ট প্রিসিংটে অনুষ্ঠিত হচ্ছে এফিমেরাল পেরিনিয়াল শীর্ষক পারফরমেন্স আর্ট প্রদর্শনী। প্রদর্শনী চলবে 25 ফেব্রুয়ারি পর্যন্ত। শুভ সন্ধ্যার এবারের আয়োজন হাত বাড়িয়ে দাও। শুভ সন্ধ্যায় হাত বাড়িয়ে দেওয়ার আবেদন দেখে আপনারা যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এবার জানিয়ে দিচ্ছি আমাদের কাছে পাঠানো একটি মানবিক সাহায্যের আবেদন। গাজীপুর জেলার শ্রীপুর থানার পটকা গ্রামের গৃহবধূ লতা বেগম ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তার স্বামী আনোয়ার হোসেন বিএফডিসির একজন কর্মী। স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে তিনি নিঃস্বপ্রায়। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে লতাকে সুস্থ করে তুলতে হলে দীর্ঘদিন চিকিৎসা চালিয়ে যেতে হবে। চিকিৎসার জন্য প্রায় 15 লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু এত টাকা চিকিৎসা ব্যয় স্বামী আনোয়ার হোসেনের পক্ষে বহন করা সম্ভব নয় বিধায় তিনি দেশের সকল হৃদয়বান মানুষদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। গৃহবধূ লতাকে বাঁচাতে এগিয়ে আসুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন। সাহায্য পাঠানোর ঠিকানা লতা সঞ্চয় হিসাব নম্বর 19314/4, অগ্রণী ব্যাংক শ্রীপুর শাখা গাজীপুর। মোবাইল ফোন নম্বর 01718123085। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 দেখবেন হুমায়ুন ফরিদের প্রযোজনায় সেলিব্রিটি টক শো চায়ের আড্ডা। রাত 8:20 থাকছে নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ধারাবাহিক নাটক সানফ্লাওয়ার। বলো। আমার না কেমন যেন অস্থির লাগে। মানে আমি কাজে যাচ্ছি, কাজ করছি, মন দিয়েই কাজ করছি, কিন্তু প্রতি মুহূর্তে আমার কি মনে হয় যেন আমি এটা কি করছি, কেন করছি? আমার তো এই কাজ করার কথা না। রাত 9টায় প্রচার হবে ইভান সাইরের উপস্থাপনায় জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠান বন্ধু তোমারই খোঁজে। মনে পড়ে তাই হাতটা বাড়াই বন্ধু তোমারই খোঁজে। রাত 9:40 প্রচার হবে গোলাম সোহরাব দদুলের পরিচালনায় ধারাবাহিক নাটক সংসার। কিতা কবি কো বিশ্বস্ত করে ওই যে আমাদের অফিসের যে বস মিস্টার পিটার, উনি আমার উপর খুব ডিপেন্ডেবল, মানে আমার উপর খুব ভরসা করে। আলহামদুলিল্লাহ, এটা তো খুবই ভালো কথা। তে আমরা কিতা করুন লাগবো? তারে কি এনগেজমেন্টে দাওয়াত লাগবো? না তা না। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে জোনায়েদ বিন জিয়ার প্রযোজনায় অনুষ্ঠান মিউজিক অ্যান্ড রিদম। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এবার আলাপচারিতা।
মাসুম রেজার রচনা ও নির্দেশনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালা মিলনায়তনে আগামীকাল সন্ধ্যা 6:30টায় মঞ্চায়িত হবে দেশ নাটক প্রযোজিত নাটক সুরগাঁও। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি মঞ্চ ও টেলিভিশনের জনপ্রিয় নাট্যকার এবং নাট্য নির্দেশক মাসুম রেজা। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো। শুরুতে আপনাকে অভিনন্দন জানাচ্ছি, যেহেতু আগামীকাল সুরগাঁওয়ের প্রথম মঞ্চায়ন, তো কেমন লাগছে? প্রথম মঞ্চায়নের ক্ষেত্রে সবসময় একটু টেনশন বোধ হয়, সেটি আমারও হচ্ছে। আমি তো মূলত নাট্যকার, আমি যে নির্দেশক হিসেবে আমার পরিচয় দেওয়া হলো, আমি আসলে এই পরিচয়টিতে পরিচিত হতে চাই না, কিন্তু তারপরেও এই নাটকটিতে আমি নির্দেশনাও দিচ্ছি, ফলে এক নাটকে দুটো কাজ আমি করছি এবং সেই কারণে কিছুটা উদ্বিগ্নতা আরো বেশি কাজ করছে এটার ভিতরে। হ্যাঁ, আচ্ছা, যেহেতু এটা প্রথম মঞ্চায়ন, তো সুরগাঁওয়ের প্রেক্ষাপটটা আমি একটু জানতে চাই যে কি ধরনের বিষয়বস্তু নিয়ে কাজ করা হয়েছে এখানে। সুরগাঁওয়ের প্রেক্ষাপটটা মানে ব্যাখ্যাযোগ্য নয় বোধহয়, এটা দর্শনযোগ্যই, মানে এবং শ্রবণযোগ্য। শ্রবণে এবং দর্শনে এর পূর্ণতা হবে। তারপরেও বলি যে এর কমপ্লেক্সিটিটা কোথায়। এটা হচ্ছে যে একটা মানুষ যার নাম আনাল ফকির, সে 180 বছর আগে তার ঘরটা থেকে একটা ছোট কুটিরে সে বাস করত। তারই পত্তন করা গ্রামের নাম সুরগাঁও। সুরগাঁওয়ের পাশ দিয়ে বয়ে যায় সুর নদী, সেই জন্য এই গাঁটির নাম সুরগাঁও। একটা গ্রামকে নিয়ে একটা গ্রাম, কিন্তু আমি বলি কি, আমার নাটকের নাম সুরগাঁও, নিকট ও দূরগাঁও। কখনো কখনো দেখতে দেখতে মনে হবে যে এটি খুব নিকটের, আমার পাশের গ্রামটাই হয়তো। আবার কখনো মনে হবে যে এই গ্রামটা আমি কোনোদিন দেখি নাই, এই গ্রামে যা যা ঘটছে এরকম কোনো গ্রামে কোনোদিন আমি ঘটতে দেখি নাই। এই জন্য সুরগাঁও, নিকট ও দূরগাঁও, এটাই হচ্ছে আমার নাটকের মানে আর কি প্রচারণার একটা অংশ। তো এখানে 180 বছর আগে একটা বৃদ্ধ যার নাম আনাল ফকির, সে ডিসঅ্যাপিয়ার করে তার নিজের ঘর থেকে। ঘরটার দরজাটা বন্ধ থাকে, জানলা বন্ধ থাকে, মানে কোনো দিক থেকে বার হয়ে গেছে এটা কোনো নাই, প্রমাণ নাই, কিন্তু সে উধাও, মানে সে ঘরের ভিতরে জানলা দিয়ে দেখা যায় তার ঘরে নাই। এবং 180 বছর ধরে প্রজাপতির আগের যে স্টেজ মথ, সেই মথ এই ঘরটাকে পাহারা দেয়। এবং 180 বছর পরে তার যে নাতির নাতি আসমান ফকির, সে আবার একটা ক্ষমতা অর্জন করে। সেই ক্ষমতাটা কিভাবে অর্জন করে সেটাও আমার নাটকে ব্যাখ্যা আছে, যে সে 1 বছর সামনে কি ঘটবে এটা দেখতে পারে। ঠিক আছে, সে এরকম করে কপাল থেকে নিয়ে এরকম উপরে তুলে দেয়, দেখতে থাকে যে কি ঘটছে একজন মানুষের ইয়েতে। তো সে দেখে, নাটকের শুরুতে এটা করে, সে দেখে যে তার সেই 4 দাদা ফিরে আসছে, আনাল ফকির ফিরে আসছে 180 বছর পরে। এবং সে আনাল ফকির ফিরে আসছে ইতিহাস ভ্রমণ করে, অর্থাৎ ইতিহাস সময়ের পেছন দিকে ভ্রমণ করে সে সেই ব্যাবিলনের যেই ঝুলন্ত উদ্যান, সেই ঝুলন্ত উদ্যানেও যায়। একটা সুবাস যে তার বাবার বুকের ফুলের সৌরভ থেকে পেয়েছিল, সেই সুবাসটা খুঁজতে সে একসময় ইতিহাস ভ্রমণে চলে যায়। এবং সে যখন ফিরে আসে 180 বছর পরে সে ফিরে আসে, সে ফিরে আসার সময় কিছু স্মারক সাথে নিয়ে আসে। এবং সেই স্মারকগুলো নিয়েই সমস্যাটা হয়, কারণ তখন একটা ফোর্স আসে যার নাম হচ্ছে টাইম কিপিং ফোর্স, সময়রক্ষী বাহিনী। তারা এসে এইগুলোকে নিয়ে যেতে চায়, যে এগুলো তুমি লুট করে নিয়ে এসেছো সময়ের শরীর থেকে, এগুলো আবার সময়ের শরীরে যথাস্থানে যথাস্থানে ফেরত দিতে হবে, এরা আসে। এবং এটি হচ্ছে কিন্তু মূলত গল্পটি আসমান এবং সুহি এই দুইজনের প্রেমের গল্প আর কি, কিন্তু তার ভেতর দিয়ে টোটাল জিনিসটা একটা গ্রামকে উপলক্ষ করে অনেক রকম ঘটনা বা অনেক রকম গল্প আবর্তিত হয়। সেই জন্য বলছি যে নিকট ও দূরগাঁও, মানে কখনো কখনো মনে হবে এটা আমার গ্রাম, আবার কখনো কখনো মনে হবে এই গ্রাম আমি কখনো দেখি না। আচ্ছা, আমি একটু জানতে চাইবো যে এরকম একটি চমৎকার কনসেপ্ট কিভাবে আসলো? কোনো গ্রামকে দেখে অনুপ্রাণিত হয়ে কিভাবে? এই যে গল্পের বীজটা কিভাবে আসে আমি জানি না, মানে আমার কাছে একসময় মনে হলো যে এই যে সময়, এটা তো একটাই লাইন, আমি অতীতকেও এই সময়ের সাথেই আছে, একটা তার যদি আমি ধরি, তো এটার উপর দিয়ে তো আমরা হেঁটে চলে যাচ্ছি। এইখানে হয়তো আমি আসছি, এখানে আমার 4 পুরুষের কেউ একজন ছিলেন, এইখানে আমার 4 পুরুষের পরে কেউ একজন আছেন। আমার কাছে তো মনে হয়েছে একটা লাইন, একটা ঠিক আছে সময়টাকে। তো আমার প্রথম ভাবনাটা আসলো যে এই সময়টাকে যদি আমি একদম মিক্স করে দিই,
অর্থাৎ বর্তমান হয় অতীত তাহলে ভবিষ্যৎকে যদি আমি মিক্স করি তাহলে কিরকম লাগবে। আলটিমেটলি কিন্তু তাই, যেখানে আনাল ফকির 180 বছর ইতিহাস ভ্রমণ করে আসে এবং প্রতি 1 বছরে সে 100 বছর পিছনে চলে যায়, অর্থাৎ টাইমকে আমি আরো 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 এক্সপ্যান্ড করি। আবার আসমান ফকির তারই নাতির নাতি সে আবার সামনের 1 বছর দেখতে পারে। অর্থাৎ আমার এই সুরগাঁয়ে এসে, এজন্য আমি বলি সুরগাঁও হচ্ছে সময় নিরপেক্ষ গ্রাম, যেখানে সময় নয়, এটা কখনো ভবিষ্যৎ, কখনো অতীত, কখনো বর্তমান, একটা সময়ের মিশ্রণকে, হ্যাঁ, ভবিষ্যৎ নিয়ে এসে কিছুটা দিলাম, অতীত নিয়ে এসে কিছুটা দিলাম, আর বর্তমান তো থাকলোই এই তিনটা। সেখানে কি কোনো ঝড় ওঠে এই মিশ্রণে, কেমিস্ট্রির মতন, কেমিক্যালের মতন কোনো রিয়াকশন হয় কিনা, আমি এইটা দেখতে চেয়েছি। মানে এটা অনেক ক্যালকুলেশনের একটা নাটক, অনেক ক্যালকুলেশন। সত্যি তাই। তো নাট্যকার হিসেবে যখন নাটকটি লিখলেন সেটার অভিজ্ঞতা একরকম, তার পরবর্তীতে যখন নির্দেশনা দিতে গেলেন সেই ব্যাপারটি কেমন ছিল, বা মনে হচ্ছে কি যে নিজে নির্দেশনা দিতে গিয়ে কিছুটা কমফোর্ট ফিল করেছেন? না, কমফোর্ট ফিল করার চেয়ে তো মানে নির্দেশকের তো এটাকে যজ্ঞ বললেই সবচেয়ে বেশি ভালো হবে, যে এটা কিন্তু নির্দেশনা মানে শুধুমাত্র ওই সংলাপটি যিনি বলছেন মঞ্চে এসে তিনি নন, কিন্তু এটার পেছনে কত ধরনের আয়োজন যে আছে, একটা নাটকের পেছনে কত ধরনের আয়োজন আছে। এই নাটকটি করতে যে খরচ হচ্ছে আমার, তার থেকে আমি বুঝছি যে আয়োজন, এটাতে লাইট করতে হবে, আপনারা টেলিভিশনে এখানে ইন্টারভিউ নিচ্ছেন, আপনারা জানেন এর জন্য কত কিছু করতে হচ্ছে একটা নাটক। এক্স্যাক্টলি, তারপরে এটা আমার টেকনিক্যালি এটাকে আপলোড করতে হবে যেখান থেকে দর্শকরা দেখবেন। সুতরাং মঞ্চের নাটকের জন্য এরকম আয়োজন থাকে, সেই আয়োজনগুলো পুরাটা দেখতে হয় একজন নির্দেশককে। তো এই দায়িত্ব পালনের, এই দায়িত্ব আমি মনে করি আমার সেই ক্ষমতা নাই যে আমি এত বড় একটা দায়িত্ব পালন করব, কিন্তু যেহেতু আমি নিয়ে ফেলেছি দায়িত্বটি যে আমি করবো এই নাটকটি, আমি বললাম যে নাটকের জটিলতাটা তো আগে শুরুতে বললাম, এরকম একটি জটিল নাটককে মঞ্চে আনার যেহেতু দায়িত্ব আমি নিয়েছি, সেহেতু আমি আমার সর্বোচ্চ শ্রম, মেধা, ঘাম দিয়ে আমি এটাকে নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, একটা সুবিধা তো হয়েছেই যে এই সংলাপটার মানে কি, আপনার একটা নাটক করতে গেলে তো আপনার কোন সংলাপের কি অর্থ, হ্যাঁ, সেটা তাৎপর্য, এটা তো দর্শক এই অভিনেতাকে ওই মিনিং দিয়ে ওই সংলাপটি বলতে হয়, ধারণ করার যেটা। হ্যাঁ, তো সেইটা আমি সহজেই বলে দিতে পারি যে এটা কিন্তু এই মিনিং, মানে আমার কাছে যেহেতু পুরো নাটকটির একটা অর্থ আমার কাছে আছে যে আমি নাটকটি কি বলতে চাই, সুতরাং এই সুবিধাটা আমার হয়েছে। আবার আরও একটা সুবিধা হচ্ছে যে কোন জায়গাটা কেটে ফেলে দিলে এই নাটকের কোনো শ্রীবৃদ্ধি বা কোনো সমস্যা হবে না। দেখা যাচ্ছে ওখানকে একটা ছোট্ট ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনটা আমি অন্য একটা সংলাপের ভিতর ঢুকিয়ে কমিয়ে দিলাম, কারণ নাটকটা বেশ বড় হয়েছে সময়। এডিটিং করার ক্ষেত্রে আপনি আমি জানতে পারছি যে আমি তো এখানে এটা বলতে চাইছি, সুতরাং ওইটাকে নিয়ে এসে এখানে দিয়ে দাও, অথবা এখান থেকে এটা তুলে দিয়ে আরেকটা এখানে আনো, এই যে এই কাজটা, এইটা আমার খুব সহজ হয়েছে। এবং নির্দেশনার ক্ষেত্রে আরেকটা আমি বলে রাখি, সেটা হচ্ছে যে আমি কিন্তু এটা লিখছি না যে মাসুম রেজা নির্দেশনা, মাসুম রেজা, আমি লিখছি যে একটি নাট্যকার নির্দেশিত নাটক, সুরগাঁও, রচনা মাসুম রেজা। তাহলে বোঝা যাচ্ছে যে আসলে এটির ডিরেক্টর কে। চমৎকার। তো নির্দেশনার ক্ষেত্রে আলোকসজ্জা, রূপসজ্জা তো থাকবেই, এটা ছাড়া নির্দেশনার ক্ষেত্রে আসলে কোন জিনিসগুলোকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে? আমি নির্দেশনার ক্ষেত্রে প্রাধান্য দিই, যেমন আমার নাটকের ভিতরে আছে যথা লয় তথা নির্মাণ। এখন লয় শব্দটি হয়তো অনেকে জানেন না, তাহলে একজন অভিনেতা যদি লয়টাকে এমনভাবে দেখান যে ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস, লয় তো ধ্বংস, এই ধ্বংসটার মতন করে লয়টাকে যদি বলে সে, আর তথা নির্মাণটাকে যদি নির্মাণের মতন করে বলে, তাহলে এই সংলাপটির অর্থটা বার হবে। হ্যাঁ, তো আমি কিন্তু এইটার উপরে সবচেয়ে বেশি জোর দিই। কালের গর্ভ আমাকে খালাস করে দিয়েছে, অর্থাৎ কালের গর্ভ থেকে সে যে ওই যে অতীতে গিয়েছিল সেখান থেকে আবার ফিরে এসছে বর্তমানে, অর্থাৎ সে কালের গর্ভে প্রবেশ করেছিল, কালের গর্ভ তাকে আবার খালাস করে দিয়েছে। অর্থাৎ একটা মানে গর্ভ খালাসের যে বিষয় আমাদের ইয়েতে মানব জীবনে আছে, সেইটাই যেন কালের থেকে সে জন্ম নিয়েছে আবার নতুন করে। তাহলে ওই শব্দটি, ওই জায়গাটার মিনিংটা ওই পারফর্মারকে বার করতে হবে। হ্যাঁ, সেইটার প্রতি আমি বেশি নজর দিয়েছি। মঞ্চ নিয়ে অনেক গল্প শুনলাম, অনেক শুভকামনা থাকলো সুরগাঁওয়ের জন্য। একটু আসতে চাই টেলিভিশন প্রসঙ্গে, যে এখন কোন কোন নাটকে কাজ করা হচ্ছে, লেখা হচ্ছে, কোন কোন নাটক? এখন আমার নাটক চলছে একটা ছন্ন ছাড়া বলে একটা নাটক, রাজিবুল ইসলাম রাজীব সে এটার নির্দেশনা দিচ্ছে।
আরেকটা চলছে এসএ হক অলিকের নির্দেশনায়, এটার নাম আয়নাঘর। দুটো নাটক চলছে, আর দুটো নাটকের প্রায় প্রতি মাসে আমাকে প্রায় 26 পর্ব নাটক লিখতে হয়, সেটি অনেক কঠিন আর কি। হ্যাঁ। ভিন্ন রকমের যে গল্পগুলো, সেই গল্পগুলো দিনে দিনে চরিত্র গঠন, নানান রকমভাবে আঙ্গিক দেয়া বা রূপ দেয়া যেটাকে বলে, সেইগুলো করতে আসলে কোনো সমস্যার কখনো সম্মুখীন হন? বিভিন্ন গল্প, এক গল্প কখনো আরেক গল্পের মধ্যে ঢুকে যায়, এরকম কখনো হয়েছে? না না, এটা এটা মানে কি আমি বলি, এটা তো নাটক লেখা তো একটা জার্নি, ঠিক আছে? যেমন আমি আজকে এখানে এসেছি বাড়ি থেকে, আমি জানি যে আমাকে ওই স্টপে ওখানে যে শেষ গাড়িটা করতে রাখতে হবে, ওখান থেকে সেই এই লিফটের এত তলায় লক্ষ্যটা উঠতে, হ্যাঁ জানি। সেই তো নাটক লেখাও কিন্তু একটা জার্নি। আমি যদি জানি যে আমি এখান থেকে শুরু করব এবং এই নাটকের জার্নিটা শেষ হবে ওই জায়গায় যেয়ে, হ্যাঁ, তাহলে কিন্তু আমার আর অন্য কোনো ইয়ে নাই। যেহেতু আমার পথ বাঁধা আছে, পথটাকে আমি তৈরি করেছি ইয়ে করে, আমি ওই পথে হেঁটে যাবো, ওইটাতে আমার আর কোনো সমস্যা হয় না। কিছু কিছু জায়গায় সমস্যা হয়, যেটির ব্যাপারে আমি অত্যন্ত সচেতন। অনেকের এই সমস্যা হয়, উনি জানেন না যে আমি 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 কোথায় পৌঁছাবো, গন্তব্যটা হ্যাঁ, কোথায়? যিনি জানেন না যে কোন গন্তব্যে পৌঁছাবো, তার জন্য এই জাতীয় সমস্যা সবসময় দেখা দেয় এবং এটি খুব কষ্টকর তা উত্তরণ ইয়েতে। কিন্তু আমি যদি জানি যে আমি ওই জায়গায় পৌঁছাতে চাই, হয়তো রাস্তায় কোনো বাধা আসতে পারে, সেটাকে আমি উত্তরণেরও জায়গা জানি, কারণ আমি ওখানে পৌঁছাতে চাই। এটাই আর কি সবসময়। আচ্ছা, তো এবার আমি একটু জানবো যে চলচ্চিত্রের কি অবস্থা? চলচ্চিত্রে এখন কাজ করা হচ্ছে, লেখালেখি হ্যাঁ, করা হচ্ছে? চলচ্চিত্র লেখালেখি মানে আমি এই আমার মঞ্চে নাটকের জন্য, কারণ আমি তো সবসময় টেলিভিশনের জন্য নাটক লিখি আর কি, তার মাঝখানে মঞ্চেও লিখি, কিন্তু মঞ্চে যেহেতু আমি নির্দেশনায় থাকি না, সেহেতু আমার ওই সময়টা যায় না। এখন একটি চলচ্চিত্র আমাকে লিখতেই হবে, একদম মানে সমস্ত কিছু রেডি, শুধু নীরবে বসে নিরিবিলি বসে এটা লিখতে হবে, কিন্তু সেটা আমার এই মঞ্চ নাটকের জন্য হচ্ছে না। 20 তারিখে শোটা হয়ে যাওয়ার পরে আমি এটা নিয়ে আচ্ছা, তো আগামীকাল শো এর পরে তারপর চলচ্চিত্র লেখাটা শুরু হবে। হ্যাঁ হ্যাঁ। অনেক ভালো লাগলো আজকে আমাদের এই আয়োজনে এসে সময় দেওয়ার জন্য। দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে এতক্ষণ আমার কথা শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং সর্বশেষ আপনাদের কাছে অনুরোধ, আমার নাটকটা আগামীকাল সন্ধ্যা 6:30টায় শিল্পকলায় দেখতে আসবেন। যদি সক্রেটিস যে পাত্রটা থেকে হেমলক পান করেছিলেন সেটি দেখতে চান, দ্রৌপদী যে শাড়িটা দুঃশাসন হরণ করতে পারেননি হাজার টেনেও, সেটি দেখতে চান, সেই শাড়িটি, আপনারা কালকে আমার নাটকটি দেখতে আসুন, সুরগাঁও দেখতে আসুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, সেই সাথে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhasondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সন্ধ্যা।